নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসআইআর এর কে কেন্দ্র করে যে হিয়ারিং এর নামে একটা ভয়ঙ্কর বুলডেজার চালানো হচ্ছে। এই শব্দটা ইচ্ছাকৃত ব্যবহার করলাম আমি। যেভাবে বুলডেজ করা হয় সমস্ত সম্পত্তি, আপনারা জানেন এটা একেবারে যোগীর প্রিয় ব্যাপার, বিজেপির প্রিয় ব্যাপার। তারা যেটা পছন্দ করেন না বুলডেজ করে দেন, আইন কিছু মানেন না। ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাংলার 1 কোটির ওপর মানুষকে ডেকে ডেকে হয়রানি করা হচ্ছে চূড়ান্তভাবে, এবং তার প্রথম দিকে মানুষ একটা সহ্য করছিলেন। প্রচুর মানুষের মৃত্যু হচ্ছিল হিয়ারিং এ। বিএলওরা ইস্তফা দিচ্ছিলেন, এআরও ইস্তফা দিচ্ছিলেন, বলছিলেন আমরা কাজ করতে পারছি না। এইবার গতকাল বুধবার থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিক্ষোভে রাস্তায় নেমেছেন। বর্ধমানে বিক্ষোভ হয়েছে, মুর্শিদাবাদে বিক্ষোভ হয়েছে। দেখা যাচ্ছে এক একটা বুথে যেখানে হয়তো 800 ভোটার, সেখানে 600 লোককে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এবং যারা বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা বলছেন আমরা যখন বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি তখন তার যে ডকুমেন্ট, তার ভিত্তিতে যে খসড়া ভোটার তালিকায় নাম আছে, এবার তাদেরকে ডেকে নতুন করে ডকুমেন্ট চাওয়া হচ্ছে। তাহলে আমাদের বাড়ি যাওয়ার অর্থ কি ছিল? পুরো প্রক্রিয়াটা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের যে 55-56 লক্ষ মানুষ যারা মৃত বা শিফটেড বা ডেড ভোটার বলে বাদ দেওয়া হয়েছিল, তার বাইরে যখন ওই 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশে খুঁজে পাওয়া গেল না, তখন নতুন ন্যারেটিভ আনা হলো কি করে টার্গেটটা আগে ঠিক করে কিভাবে মানুষকে বাদ দেওয়া যায়। বেশিরভাগ মানুষ বাদ যাচ্ছেন। মুসলিম এলাকায় হিয়ারিং এ ডাকা হচ্ছে, হিন্দু এলাকায় ডাকা হচ্ছে, ফিল্মস্টারদেরও ডাকা হচ্ছে, দেবকে, এমনকি স্বপন সদন বসু মোহনবাগান ক্লাবের টুডু বোসকে ডাকা হয়েছে, অমর্ত্য সেনকে বলা হচ্ছে। গোটা বাঙালির ওপর একেবারে বুলডেজ নামিয়ে এনেছে জ্ঞানেশ কুমার এবং তার ইলেকশন কমিশন। জ্ঞানেশ কুমার কে, কি ব্যাপার, কেন এই কাজ করা হচ্ছে, এটার সাথে ফ্যাসিস্ট বিজেপির কি সম্পর্ক? আমি একদম কোট আন কোট এই শব্দটা ব্যবহার করছি। এ নিয়ে আজকে আমাদের মধ্যে আছেন শুদ্ধ সত্য বসু। আমি শুদ্ধ সত্য বসুকে আমাদের এই চ্যানেলের দর্শকদের জন্য ধন্যবাদ জানাই, আপনি আসতে রাজি হয়েছেন। আমি দর্শকদের বলি, উনি বেসিক্যালি নাট্যকর্মী, তার সাথে লেখক, তার সাথে সাংবাদিক এবং চিন্তাবিদ, নানা পড়াশুনো করেন, সোশ্যাল মিডিয়ায় লেখেন। এই গোটা প্রক্রিয়াটাকে উনি যেভাবে দেখছেন, সেই দেখার একটা আলাদা মাত্রা আছে। দেখুন, আমরা এর আগে জওহর সরকার থেকে শুরু করে আবিদ হোসেন, যারা এই কাজে যুক্ত ছিল তাদের এনেছি। আমরা রাজনৈতিক বিশ্লেষককে এনেছি অন্যান্য ক্ষেত্রে, যে এইটা কি হচ্ছে। কিন্তু আজকে আমাদের এটা বোধহয় আলোচনার সময় এসে গেছে, যারা অনেক ব্রডার অ্যাসপেক্টে দেখছেন। এবং তার সাথে মানতে হবে যে এই ইডির হানা আইপ্যাকের অফিসে তার কেস মামলা, আপনারা জানেন যে গতকাল হাইকোর্টে হিয়ারিং হয়েছে সুপ্রা ঘোষের কোর্টে। সেখানে তৃণমূলের পক্ষ থেকে যে করা হয়েছিল রিট পিটিশন, সেটা বৈধতা না দেওয়া হয়নি, কিন্তু সুপ্রিম কোর্টের মামলার শুনানি আছে। অর্থাৎ সব মিলে একটা ভয়ঙ্কর উত্তপ্ত ব্যাপার। শুদ্ধবাবু, আপনি এই বিষয়টাকে এসআইআর, আমরা ধাপে ধাপে যাব, আমরা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন যদি একটুখানি বলেন। একদম একদম প্রথমে শুরু করি যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত আরটিআই কর্মী অঞ্জলি ভরদ্বাজ একটি আরটিআই করেছিলেন। তার জানার বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে যে এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরটা কোন এর গাইডলাইনই বা কি, বা নির্বাচন কমিশন কোন নির্দেশের মাধ্যমে এটা করছেন ইত্যাদি। নির্বাচন কমিশন বলছেন যে 2025 থেকে যে এসআইআরটা হচ্ছে, এর পেছনে তাদের কোনো আলাদা সিদ্ধান্তই নেই। রিপোর্টার্স কালেক্টিভকেও প্রায় একই রকম জবাব দিয়েছেন, একটা অদ্ভুত লিঙ্ক পাঠিয়েছেন যে লিঙ্কটা খুলে না। অর্থাৎ নির্বাচন কমিশন কিছু একটা লুকোতে চাইছে। প্রসঙ্গে একটু আগে আপনি যে কথাটা বললেন যে এই যে বাংলাদেশি রোহিঙ্গা, এই প্রশ্নটা আমার মনে হয় সবার আগে এই প্রশ্নটা নিয়ে দু একটা কথা একটু বলে নেওয়া দরকার। বাংলাদেশি রোহিঙ্গা ইত্যাদির সংখ্যা কত? আমি দেখতে পাচ্ছি যে কিরণ রিজিজু, যিনি মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স ছিলেন, সংসদে 2017-তে জানিয়েছিলেন যে 40,000 রোহিঙ্গা শরণার্থী আছেন এই দেশে। 40,000 মাত্র, যেটা এখানে কোটি কোটি বলে দাবি করা হচ্ছে, সেই সংখ্যাটার বিপরীতে হচ্ছে এইটুকুন সংখ্যা।
এবং এদের মধ্যে 16,000 মানুষ জাতিসংঘের কাছে স্বীকৃতির আবেদন করেছে, বাকিরা করেনি। কিন্তু মজা হচ্ছে যে মায়ানমারে এই রোহিঙ্গাদের যে জনসংখ্যা সেটা কত? 10 লক্ষ। মায়ানমারের পুরো জনসংখ্যা 5.3 কোটি মানুষ, তার মধ্যে 10 লক্ষ মাত্র রোহিঙ্গা। তাহলে এই 10 লক্ষ রোহিঙ্গাদের বড় অংশটাই যদি বাংলাদেশে থেকে থাকে, ভারতবর্ষে কি করে কোটি কোটি রোহিঙ্গা এসে পৌঁছে? অর্থাৎ আমাদের ঠিক। নজরটাকে প্রথমেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এখানে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। আমি পরিসংখ্যান দিয়ে বিরাট ভারী করতে চাইছি না আলোচনাকে, একটু এগোতে চাইছি। কেন কেন হচ্ছে এটা? কি কারণে হচ্ছে? আমার বেসিক্যালি প্রথম থেকে যেটা মনে হচ্ছিল যে এরা একেবারেই ওই যে আপনি বললেন ফ্যাসিস্ট এবং নাজিদের প্লেবুক গুলোকেই এরা নকল করে চলেছে, তার বাইরে কিছু করছে না। যেমন ধরুন 1924 সালে যখন মুসোলিনি ক্ষমতায় এসছেন, তিনি ক্ষমতায় এসে তার যে সংসদ, সেই সংসদে তিনি এবং তার দল কিন্তু সংখ্যালঘিষ্ঠ, তার আসন সংখ্যা অত্যন্ত কম। এবং আপনি জানেন যে বেনিতো মুসোলিনি বেসিক্যালি একদা সমাজতন্ত্রী ছিলেন, প্রচুর কথা বলতেন। তারপরে তিনি কিন্তু রং পাল্টে গিয়ে ফ্যাসিজমের আদর্শ প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং এই আদর্শ প্রতিষ্ঠা করা শুরু করার সময় থেকেই তিনি ব্ল্যাক শার্ট বলে একটি বাহিনী গঠন করেন। সেই বাহিনীকে নিয়ে তিনি 1924-এর আগে রোমের দিকে মার্চ করলেন। রোমে তখন যে রাজতান্ত্রিক সরকার চলছিল তার এক ধরনের গণতন্ত্রও ছিল, মানে বিশেষ করে পুরুষদের সার্বজনীন ভোটাধিকার ইত্যাদি প্রভৃতি ছিল। মহিলাদের ভোটাধিকার ছিল, আমি জাস্ট ইন্টারাপ্ট করছি, ভোটাধিকার ছিল না। না, মহিলাদের ভোটাধিকার তখনও ছিল না এবং এটা আসতে বেশ কিছু সময়ও লাগবে। যাই হোক, তো ওই যে পুরুষদের ভোটাধিকার, অন্তত সেই অংশটা সার্বজনীন ভোটাধিকার, এই অবস্থাতে অন্য একজন প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছিলেন তার দলের সাহায্যে। মুসোলিনি দাবি করলেন যে সরকার তাকে গঠন করতে দিতে হবে, নইলে তিনি রোম দখল করে নেবেন। এবার রাজা যেহেতু মাথার উপর আছে ক্যাবিনেটের, সেই কারণে রাজার দায়িত্ব ছিল যে সেই সামরিক আদেশে মানে সই করা, যার মাধ্যমে মুসোলিনির বিরুদ্ধে সেনা মোতায়েন, পুলিশ মোতায়েন ইত্যাদি প্রভৃতি করা যেতে পারে। তিনি সইটা করলেন না, উল্টে যেটা করলেন মুসোলিনিকে ডাকলেন সরকার গঠন করতে। এই পরিস্থিতিতে এসে মুসোলিনি যখন বুঝলেন যে সংসদে তিনি সংখ্যালঘিষ্ঠ, সংখ্যা বাড়াতে হবে, তিনি ব্যারন আসেবোকে, জিয়াকোমো আসেবো, তাকে বললেন যে আপনি একটা আইন তৈরি করে দিন। আইনটা কি? আইনটা হচ্ছে নির্বাচন হবে, নির্বাচনে যে দল অন্তত 25% ভোট পাবে, যাকে সেই সময় বলা হচ্ছে সর্বাধিক ভোট শেয়ার, সেই ভোটটা পাবে, সেই দলকেই 2/3 আসন দিতে হবে। এবং মুসোলিনি এটা খুব ভালো করে জানতেন যে সন্ত্রাস তিনি তৈরি করেছেন ব্ল্যাক শার্ট এবং তার ফ্যাসিস্টদের মাধ্যমে, তার সাথে সেনাবাহিনী, পুলিশ সমস্ত কিছু দিয়ে নির্বাচন জেতাটা তার কাছে বাঁ হাতের খেলা। যথারীতি নির্বাচন জিতলেন, 65% ভোটে নির্বাচন জিতলেন। এবার এই 65% ভোটে যখন নির্বাচনটা জিতলেন, এই ব্যাপক সন্ত্রাস চালিয়ে এসেই তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে এই বহুদলীয় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাকেই তুলে দিলেন। আচ্ছা। এবং ওই নির্বাচনের আরেকটা লক্ষণীয় বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে সব পুরুষদের ভোটাধিকার ছিল সেটাও কিন্তু ভেঙে দেওয়া হলো। মিলিটারি এবং নেভিতে যারা কাজ করেন তাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হলো। কেন? কারণ তারা যদি রাজনৈতিক মতামত দেন তাহলে যে সরকার আসবে তার প্রতি তারা অনুগত না থাকতে পারেন, তাদের ডিসেন্ট তৈরি হতে পারে, সেইটা তিনি হতে দেবেন না। এক, দ্বিতীয়ত তার বিরোধী অনেকেই সেখানে আছেন, ফলে ওইটাকে প্রথমে কেটে দিলেন। এই যে দেখুন কাটার প্রক্রিয়াটা কিভাবে, আমি একটা সাধারণভাবে আইনি একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে মুসোলিনিকে কিন্তু, এটা আলোচনায় আসবে, আমি জাস্ট উল্লেখ করলাম, উনাকে কিন্তু পোপে ডিক্লেয়ার করেছিল একেবারে ভগবানের দূত, ঈশ্বরের দূত, যেটা আমাদের মোদী সাহেব নিজেকেও বায়োলজিক্যাল সান বলে এবং একেবারে ত্রিশূল নিয়ে যেভাবে উনি নিজেকে
পড়া দিয়ে করছেন যে তিনি একেবারে অবতার, মানে মুসলিনী অবতার ছিলেন, নরেন্দ্র মোদীও অবতার। শুধু এইটুখানি যোগ করলাম, আপনি বলুন। একদম একদম নন বায়োলজিক্যাল তিনি, তাকে নিয়ে নানাবিধ কাণ্ড হবে। তো এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা আসলে আমাদের এই এসআইআর এর পূর্বসূরি নির্বাচন। মানে ওই যে কাটতে হবে, ভোট কিভাবে কাটা যায় তার যে পদ্ধতি, যখন আসেবর আইনটা ওই সংসদে পাশ করা হয়, সেই সময় কিন্তু সংসদের মধ্যে সশস্ত্র বাহিনী উপস্থিত ছিল যারা মুসলিনীর লোক। হ্যাঁ, আমাদের এখানে সংসদে সশস্ত্র বাহিনী উপস্থিত ছিল না, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে এমন একটা তালেগোলের মধ্যে দিয়ে গোটাটা তৈরি করা হয়েছিল, গোটা আইনটাকে পাশ করানো হয়েছিল নির্বাচন ইত্যাদি প্রভৃতির ক্ষেত্রে। এমনকি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রেও যদি মনে করে দেখেন, সাংসদদের অনেককেই কিন্তু সেই সময় সংসদের বাইরে থাকতে হয়েছে, তাদেরকে বের হ্যাঁ, করে দেওয়া হয়েছে। একদম তাই। তার ফাঁকেই কিন্তু এই জ্ঞানেশ কুমারকে এনে বসানো এবং একটা বিপুল গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো। সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা, এই তিনজনের থাকার কথা কমিটিতে, অন্তত শেষ দিকে আমাদের হ্যাঁ, নির্বাচনের সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিলেন, আইন করে সরিয়ে দিয়ে সেখানে প্রধানমন্ত্রী নিজে এবং তার দলের আরেকজন, এখানে একেবারে স্পষ্টত অমিত শাহ, এরা দুজন বসলেন, উল্টো দিকে বিরোধী দলনেতা। এখানেই তো 2:1 হয়ে গেল। একদমই তাই। ভোট যাই হোক না কেন সবসময় সংখ্যাগরিষ্ঠ ওরাই থাকবেন, ওরাই যা সিদ্ধান্ত নেবেন তাই নেবেন। তার সাথে যেটা করলেন সেটা হচ্ছে জ্ঞানেশ কুমারদের মতন মানুষদের একেবারেই একটা সরাসরি রক্ষা কবচ দিয়ে দিলেন। এটা 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 যে কি করে করলো, মানে অবিশ্বাস্য। এটা কি কোর্টে চ্যালেঞ্জ হয়েছে? এটা সেই জন্যই আমার প্রশ্ন যে এটা এটা করা যায়? ভারত কোনো আইনে একটা লোক যতদিন বেঁচে থাকবে তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এফআইআর করা যাবে না। ইট ইজ এ কন্ট্রারি টু আওয়ার কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্ডিয়ান পেনাল কোড, আর যে ন্যায় সংহিতা যাই বলুন না কেন। হ্যাঁ, এখানে মজা হচ্ছে যে আইনটা ওরা ব্যবহার করছেন যেভাবে, সেইটার সাথে নৈতিকতার কোনো যোগ নেই। মানে আইন একটা বিষয়, কিন্তু আইন তো শেষ কথা নয়। আইন তো তৈরি হয় জনসাধারণের প্রয়োজনে, জনসাধারণের মতামতের দ্বারা। সচরাচর আমরা এমনকি একটা বুর্জোয়া গণতন্ত্রে আমরা সে কথাই বলে থাকি যে আসলে একদমই এভাবে তাই। আইন তৈরি হওয়ার কথা। তো এখানে যে আইনগুলো তৈরি হয় তার সাথে যদি নীতি নৈতিকতার কোনো বিরোধ ঘটে, তখন আসে সংবিধানের সংশোধনের প্রয়োজনীয়তা। এরা সংশোধন করছেন, কিন্তু সংশোধনটা করছেন ঠিক উল্টো দিকের রাস্তাতে। অর্থাৎ নৈতিকতাকে এরা বাতিল করে দিচ্ছেন এবং দিতে পারছেন। খেয়াল করে দেখুন, রাজ্যপাল যদি কোনো অপরাধ করেন, তাকে কি ধরা যাবে? আমাদের যিনি বর্তমান রাজ্যপাল তার বিরুদ্ধে অভিযোগ আছে, স্পষ্টতই অভিযোগ আছে, তদন্তই করা যাচ্ছে না, ধরা তো দূরের ঠিক। কথা। তার মানে সংবিধানের মধ্যে এই লুপহোলস গুলো রয়ে গেছে, যার মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা যাচ্ছে, যে বিশেষ বিশেষ মানুষ, বিশেষ বিশেষ প্রতিষ্ঠানকে প্রয়োজন হলে পরে এবং সংসদের সাহায্য নিয়ে একেবারেই এই রক্ষা কবচ দেওয়া যায়। অর্থাৎ সংবিধানে এটা একটা আমাদের বড় খুঁত। যখন সংবিধান তৈরি হয়েছিল, চিরকালের জন্য তা তৈরি হয়নি। যারা সংবিধান তৈরি করেছিলেন তারা জানতেন, কিন্তু এটাও জানতেন যে গণতন্ত্র উন্নত হতে থাকবে। উল্টো হলো, ওই সংবিধানের তৈরি হয়ে যে অ্যামেন্ডমেন্ট করার প্রসেস, সেটাকে কাজে লাগিয়ে এরা জ্ঞানেশ কুমারদের ওই জায়গা দিয়ে দিলেন যেখানে যা খুশি তাই করতে পারেন, তাকে কাউকে কোথাও উত্তরই দিতে হবে না, আজকেও না, ভবিষ্যতেও না। কিন্তু এখানে একটা বিপদ রয়েছে, ফ্যাসিবাদের বিপদ এখানে। সেটা হচ্ছে যে ওরা ভাবছেন যে আগামী 1000 বছর ওরা রাজত্ব করবে। তা তো হয় না, ইতিহাস তা বলে না। ফলে রাজত্ব যখন পাল্টাবে, যে আইনের ভরসায় আজকে জ্ঞানেশ কুমাররা এত কাণ্ড করে চলেছেন, সেই আইনও পাল্টাবে এবং সেই আইন পাল্টানো মাত্রই কিন্তু এদেরকে ধরাও যাবে। না, আমি আজকে আমি আমরা একদম শুধু একটু স্পেসিফিক করি। ওয়েস্ট বেঙ্গলে যখন 57-58 লক্ষ বাদ গেল, ডেড ভোটার, শিফটিং ভোটার, তখন কিন্তু লোকে মোটামুটি মনে করলো যে ভাই আমার নাম যখন খসড়া তালিকায় থেকে আর প্রশ্ন আসেনি, তো আমি নিশ্চিন্ত। তারপরে যে খেলাটা শুরু হলো, এবং প্র্যাকটিক্যালি আমি এখানে একটুখানি বলি যে তৃণমূল কংগ্রেস তারা কাঁচাকোলা পার্টি,
তারা প্রথম থেকে ব্যাপারটা বুঝেছে বলে আমার মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চাচান যে কাউকে বাদ দিতে দেব না, ঠিক উনি অন্যান্য ক্ষেত্রেও বিভিন্ন সময় এইরকম ভাবে চিৎকার করেছেন, কিন্তু কেন্দ্রীয় আইনকে মেনে নিতে হয়েছে, ওয়াকফের ক্ষেত্রে মেনে নিতে হয়েছে। সিপিএম দেখলাম একেবারে আলিমুদ্দিন যাকে আমরা বলি, তাদের যতই ক্ষমতা কম হোক, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্রচার মাধ্যমে তারা যথেষ্ট সক্রিয়, এবং বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে তারা এখনো যথেষ্ট প্রভাব বিস্তার করে। যদিও তাদের একটা বড় সেকশন আলটিমেটলি বুথে গিয়ে ভোটটা দেয় টেপে, পদ্ম ফুলে, কাস্তে হাতুড়িতে টেপে না। তারা বলতে শুরু করলো যে আসলে মমতা এসআইআর প্রক্রিয়া আটকাতে চাইছে, কারণ মমতার ভোটাররা বাদ হচ্ছে, উই সাপোর্ট দ্যাট। আজকে 2 মাস বাদে এসে সিপিএম কাল থেকে বিভিন্ন ব্লকে অভিযান, মুর্শিদাবাদের, যেহেতু মুর্শিদাবাদকে কেন্দ্র করে তারা ভোটে দাঁড়ানোর কথা মোহাম্মদ সেলিম নিজেই ভাবছেন, তার কেন্দ্র চয়েস হচ্ছে কটা কেন্দ্রে দাঁড়াবেন, তো তারা বলতে শুরু করেছে। কিন্তু সামগ্রিকভাবে সমস্যাটা কিন্তু বড় আকার ধারণ করলো এই যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে সেটাকে কোট আন কোট কাকে লজিক বলে, তার কি ডিসক্রিপেন্সি, 1.5 কোটি মানুষকে প্রশ্ন করা হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি তার মানে ইট ইজ এ ওয়েল প্ল্যান্ড, অথবা দেখলো যখন বাংলাদেশি রোহিঙ্গা বাদ গেল না সেই দিকে? কারণ উল্টো দিকের লোকেরা বলছে ওই সারা ভারতেই তো হচ্ছে, 12টি রাজ্যে হচ্ছে, প্রচুর লোক বাদ গেছে, ইউপিতে তো প্রায় 3 কোটি লোকের নাম খসড়া তালিকা থেকে বাদ গেছে। ইন্টারেস্টিং, আমি দর্শকদের জন্য বলি, ইউপিতে 2টো ভোটার লিস্ট বেরিয়েছে, পঞ্চায়েতে যারা ভোট দিচ্ছে তারা ভোট দিচ্ছে পুরনো লিস্টে, সেখানে 12.5 কোটি ভোটার, আর নতুন খসড়া লিস্টে টোটাল গ্রাম, শুধু গ্রামাঞ্চলেই 12.5 কোটি, আর এতে গ্রাম শহর মিলিয়ে ইউপিতে 12.5 কোটি। আমি জানি না এটা কোন দেশে কিরকম নিয়ম, দর্শকদের উদ্দেশ্যে বললাম। তারা বলছে হচ্ছে না। এই যে হঠাৎ করে যে অভিজ্ঞতা নামানো হলো, এবং আজকে গোটা রাজ্যে দল দল মত নির্বিশেষে কে অ্যাকচুয়ালি বিজেপিকে টেপে আর কে তৃণমূলে টেপে তো মানুষ জানে না, এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন লোকের হয়রানি হচ্ছে। আজকে লোকে রাস্তায় নেমে গেছে কারণ হাতে আর 1-2 দিন বাকি আছে, এবং আজকে ইলেকশন কমিশন বলতে শুরু করেছে হাতে সময় নেই। এই গোটা প্রসেসটাকে আপনি কি ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিজাইনড ষড়যন্ত্রর একটা করা ছিল, এবং সেটা এখন সামনে এলো, এইভাবে দেখছেন? কিভাবে দেখছেন? একদম তাই। মানে আমি খুব সোজাসুজি বলি, এটা আমেরিকাতে ঘটেছে। আমেরিকাতে এই যে আজকে ভোটার চ্যালেঞ্জ করা হচ্ছে, মানে কালকেরই গত পরশুরই ধরুন একটা ঘটনা ছিল যে ফর্ম 7 জমা দিতে যাচ্ছে, বান্ডিল বান্ডিল করে হাজার হাজার ফর্ম জমা দিতে যাচ্ছে, তাদের হাতে নাতে ধরা হয়েছে, যেটা করারই কথা নয়, কারণ একটা সার্টেন লিমিট অব্দি চ্যালেঞ্জ করা যায় একদিনে, তারপর যায় না। তো এই যে ধরা পড়ছে, এইটা আগে থেকে তৈরি করা আছে। কিভাবে তৈরি করা আছে? এআই ব্যবহার করা হয়েছে। এই যে ইলেকশন কমিশন বারবার বলছেন যে তারা এক রাতের মধ্যে ওই মানে 56 লক্ষ থেকে রাতের মধ্যে লাফিয়ে কোটি পার করে চলে গেলেন, এবং একটা রহস্যজনক লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়ে গেলেন। সেটা কি করে সম্ভব? বিহারের সময় তারা বলেছিলেন তারা এআই ব্যবহার করছেন না, তাতে কিছু সমস্যা হচ্ছে। এখানে কিন্তু তারা স্পষ্টত এআই ব্যবহার করছেন। কোন এআই ব্যবহার করছেন, কারা তৈরি করেছে, এসব কিচ্ছু বললেন না। শুধু আমরা দেখলাম 1 কোটির উপর তালিকা চলে গেল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে গেল। এবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়লো কি করে? মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার হয়েছিল ইগল এআই নামে একটা সফটওয়্যার, নানান কোম্পানি বানাতো। সেই সফটওয়্যারটা দিয়ে বেসিক্যালি যেটা করা যায় সেটা হচ্ছে এক ক্লিকে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি করা যায়, যে অমুকে ভোটার নয়, তমুকে ভোটার নয়, ইত্যাদি চ্যালেঞ্জ তৈরি করা যায়। এটা একটু যদি এক্সপ্লেন করতেন। এটা মানে ধরা যাক একটা ফরম্যাট আছে, আচ্ছা, আর একটা ফরম্যাট করা আছে 7 নম্বর ফর্মের মতো, যে আমি অমুক 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 বলছি, অমুক জায়গাকার এই এপিক নাম্বারের এই ভোটার, তিনি বৈধ ভোটার। এই কটা জায়গা আছে। এবার আমি যদি ম্যানুয়ালি কাজটা করতে যাই, তাহলে আমাকে 100 জনের জন্য করতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। অবশ্যই। কিন্তু আমি যদি ম্যানুয়ালি না করি, আমার হাতে যদি এমন একটা সফটওয়্যার থাকে যেখানে আগে থেকেই আমি কিছু ডেটা ফিট করে রেখেছি, মানে ধরুন এপিক নাম্বারের মতন ডেটা আমি ফিট করে রেখেছি, এবার যেই মুহূর্তে আমি চাইবো যে আমি চ্যালেঞ্জ করব, 100টা, তার হয়তো 100টা ডিভিশন করা আছে, 100টা আলাদা আলাদা জায়গায় ওই এপিক নাম্বার গুলো শো করবে, এবং সাথে সাথেই সংশ্লিষ্ট লোকেদের নাম, জায়গা, কনস্টিটিউয়েন্সি থেকে, পার্ট থেকে শুরু করে সব এসে যাবে।
এটা যদি করা থাকে, চ্যালেঞ্জ করাটা কোনো কঠিন কাজ না। একসাথে 100 আমি জাস্ট একটু জানার জন্য দর্শকদের জানানোর জন্য বলছি, তার মানে এই যে কখনো বলা হচ্ছে যে এক বাবার 6টা বাচ্চা, কখনো বলা হচ্ছে বাবা অমর্ত্য সেনের যেটা হলো মায়ের সাথে 15 বছরের আগে বাচ্চা হতে পারে না, তাহলে কেন 15 বছরের গ্যাপ, কারুর বলা হচ্ছে নানা রকম, কেউ মানে মুসলিম মহিলারা বিয়ের আগে একরকম টাইটেল থাকে খাতুন, তারপরে হয় বিবি, তারপরে হয় বেওয়া, তার মানে সেও চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। কেউ শেখ SAKH লেখে, কেউ SK লেখে, কেউ আগে মোহাম্মদ দেয় মুসলমানদের নামের ক্ষেত্রে, বাংলায় দাস নানা রকম হয়। এই প্রত্যেকটা তার মানে ফিট করা ছিল যে আমি এই কাজটা ওই যেই তালিকা তৈরি হয়ে যাবে 16 তারিখে 16ই ডিসেম্বর, আফটার দ্যাট উইল ডু দ্যাট, রান দ্যাট সফটওয়্যার লাইক পেগাসাস অর আদার্স, অ্যান্ড উইল ডু দ্যাট। সেই কাজটা করব এবং ছাকনির মতো কয়েক কোটি মানুষকে সন্ত্রস্ত করে তুলবো। মানে ইট ওয়াজ অরিজিনালি প্ল্যান্ড। অ্যাবসলিউটলি প্ল্যান। এবং খেয়াল করে দেখুন যে প্যারামিটার গুলো আছে, এই যে 6টা বাচ্চা, সচরাচর অভিযোগটা কি? ভারতের মুসলমানরা প্রচুর পরিমাণে বাচ্চার জন্ম দেয়, সেই কারণে হ্যাঁ, তাদের হ্যাঁ। জনসংখ্যা। এই যে বয়সের পার্থক্যের জায়গাটা, তথাকথিত হিন্দু সমাজে সন্তানের জন্মের ক্ষেত্রে মায়ের সাথে বাচ্চার বয়সের কতটা পার্থক্য থাকতে পারে তার একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার আমরা তৈরি করে নিয়েছি। সব জায়গায় আদৌ মেলে না সেটা, তারপরেও আমরা তৈরি করে নিয়েছি। তার মানে দেখুন, ওই হিন্দু মুসলমান ইত্যাদি প্রভৃতি এই যে সংঘ বিজেপি মার্কা যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু এই নকশাতেও প্রতিফলিত। এটা আগে থেকে যদি তৈরি করে না রাখা থাকতো, তাহলে সম্ভবই ছিল না ইলেকশন কমিশনের পক্ষে ওই ডিসক্রিপেন্সি এক রাতের মধ্যে তৈরি করা। এবং তার সাথে আছে হচ্ছে কমিশনের অপদার্থতা। নাম যখন দাসকে ডস করছে, করছে তো কমিশনের লোক। তারা, আমি নিজে নির্বাচনের তালিকার পর তালিকা দেখেছি, 2002-এ দেখেছি, পরে যে ড্রাফট তৈরি হলো, এবারে যে ড্রাফট তৈরি হলো সেখানে দেখেছি নাম, পদবি, যাবতীয় কিছু বাংলা ইংরেজি সর্বক্ষেত্রে অসম্ভব ভুলে ভর্তি। তো নির্বাচন কমিশন কি একটি অপদার্থ সংস্থা হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য উদগ্রীব হয়ে পড়েছে? তারাই তো এইসব ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে যাবতীয় কিছু নিয়োগ করেছে, সে রাজ্য সরকারের মাধ্যমেই করুক আর যার মাধ্যমেই করুক। কাজটা ঠিক হয়েছে কিনা আমি পয়সা দেওয়ার আগে, বাজার করার আগে আমি জিনিসটা দেখে নিই না যে আমি জিনিসটা ঠিক নিচ্ছি কি ভুল নিচ্ছি? তারা কি আপনার এতদিন ঘুমোচ্ছিল? আপনার কি মনে হচ্ছে যে এই যে প্ল্যান অ্যান্ড ডিজাইন জ্ঞানেশ কুমার অ্যান্ড কোং এর করা, এটা তার মানে একেবারে সংঘ পরিবার, অমিত শাহ, নরেন্দ্র মোদীর মানে ডাইরেকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নয়, পার্টির সরাসরি ডাইরেকশনে এটা ছাড়া তো সম্ভব নয় করা। সম্ভব হাউ নয়, দে কারণ উইল ডু দ্যাট? কারণ ইলেকশন কমিশন সরকারি পয়সায় চলে, কেন্দ্রে আমাদের ট্যাক্সের টাকা, কারোর বাবার টাকা না, সেই টাকায় কেন্দ্রীয় সরকার তাদের পে করে অ্যান্ড দে ডু ইট। একদমই তাই। মানে আমার মনে পড়ছে যে খুব একটা ইন্টারেস্টিং সংলাপ ছিল। নিরমবার্গ বলে একটি সিনেমা হয় সাম্প্রতিক সময়, আগেও হয়েছে নিরমবার্গ বিচার নিয়ে, কিন্তু সাম্প্রতিক সময়েও একটি সিনেমা হয়। সেখানে যিনি মূল প্রসিকিউটর, তিনি বলছেন, মানে মার্কিন পক্ষের প্রসিকিউটর যিনি চাইছেন এই বিচারগুলো হোক, হিমলার থেকে শুরু করে বাদবাকি যারা উপস্থিত তাদের বিচারগুলো হোক, তিনি বলছেন যে দেখো, এই খেলাটা শুরু হয়েছিল আইন দিয়ে। কোন আইন দিয়ে? না, নিউরেমবার্গ আইন। নিউরেমবার্গে প্রত্যেক বছর নাজিরা একটা বড় সমাবেশ করত, সেই রকমই সমাবেশে, একটি সমাবেশে আর কি নিউরেমবার্গ আইনটা তারা নিয়ে আসে। নিয়ে এসে বলে যে জার্মান রক্তের বিশুদ্ধতা রক্ষা করার জন্য এবং সম্মান রক্ষা করার জন্য এই আইনটি আনা হলো। এইখান থেকেই কিন্তু প্রথম জার্মানির থেকে জার্মান কারা, তাদের থেকে ইহুদিদের বাদ দিয়ে দেওয়া হলো। তো খেলাটা তো আইন দিয়েই শুরু হয়, এবং আইনের যে পরিসীমা, তৎকালীন পরিসীমা, সেই পরিসীমার মধ্যেই খেলাটা হয়। নির্বাচন কমিশন কাজ করে কার আওতায়? সে তো স্বশাসিত সংস্থা নয়, সে কারোর অধীনে কাজ করছে। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সে কাজ করছে এবং তার নির্দেশগুলো আসছে সেই সব জায়গা থেকে। এগুলো আমরা অনুমান করতে পারছি, প্রত্যক্ষ প্রমাণ কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন আরেকটা চমৎকার কাজ করেছেন, সেটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই তারা যখন কোনো নির্দেশ দিচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হোয়াটসঅ্যাপে যাচ্ছে। এটা কি বৈধ? একদমই অবৈধ। কারণ তুমি যে প্রক্রিয়া চালাচ্ছ, তাকে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো আইনি সমস্যার সম্মুখীন হতে হয়, তার পেপার ট্রেল লাগবে, থাকতেই হবে। পেপার ট্রেল ছাড়া
কখনোই কোনোভাবেই এই কাজটা করা বৈধও নয়, নৈতিকও নয়। কিন্তু ওই যে সর্বময় ক্ষমতার জায়গায় ওরা নিজেদের মনে করছেন আছেন বলে, তার ফলে এতটাই ভয়ডরহীন ভাবে এই কাজটা করার চেষ্টা করছেন, যেখানে মনে করছেন যে আমরা এটা না রাখলেও আমাদের কেউ কিছু করতে পারবে না, ইমিউনিটি দিয়ে দেওয়া হয়েছে। এই এইখানেই প্রশ্ন, এইখানেই প্রশ্ন আসছে যে দোলা সেন এবং ডেরেকের যে মামলা, আজকে বৃহস্পতিবার আমরা যখন এই আলোচনা করছি তখন আছে আজকের হিয়ারিং, আপনারা দর্শকরা যখন দেখছেন তখন আমাদের হিয়ারিং সুপ্রিম কোর্টে চলছে, সূর্যকান্ত এবং জয় মাল্য বাগচির কোর্টে। সেইখানে কিন্তু এই কথাই বলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি একই কথা বলছেন, মহিলাদের নাম কাটছে, বিয়ের পর তো মহিলাদের টাইটেল চেঞ্জ হয়, কেউ কেউ আবার দুটো টাইটেল ক্লাব করে দেয়, কেউ কেউ আগের টাইটেল রাখে, কেউ দেবী লেখে, আশাপূর্ণা দেবী চিরকাল লিখতে। তো এই যে বারবার ওখানে বলা হচ্ছে যে ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপে, এবং আমি জানি না মানে সুপ্রিম কোর্টের এই ভূমিকা, বিহারের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের ভূমিকা দেখেছি আমি এর আগে, যোগেন্দ্র যাদব, পরকলা প্রভাকর, যারা এই ব্যাপারে এক্সপার্ট মামলা করেছেন, যোগেন্দ্র যাদব এসেছিলেন কলকাতা, আমি কথা বলেছিলাম যোগেন্দ্র যাদবের সাথে, উনি খুব হতাশ ভাবে বললেন যে প্রথম দিকে মনে হচ্ছিল মামলা আমাদের ফেভারে আসছে, কিন্তু এখন যে জায়গায় মামলাটা ঝুলে গেল, বিহারের ইলেকশন হয়ে সরকার হয়ে গেল, আমি জানি না হয়তো পরবর্তী বিহার ইলেকশনের সময় অথবা আগামী লোকসভা ইলেকশনের আগে আদৌ ভার্ডিক্ট হবে কিনা, কারণ মামলা, উনি হতাশ। এবং এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেই ভূমিকাটা তাহলে মানে আমাদের অন্তত যতটা আইনগতভাবে আমরা এই ব্যাখ্যা করতে পারি, এবং তার সাথে আমি যে জায়গা থেকে আপনাকে ড্র্যাগ করলাম ওই আমেরিকার ব্যাপারটাও যদি একটু আন। হ্যাঁ, আমি প্রথমে একটা আইনগত প্রশ্নই একটু রাখি, সুপ্রিম কোর্ট ছেড়ে দিই, একদম একদম ভারতীয় সংবিধান অনুযায়ী একটা প্রশ্ন রাখি। এতগুলো বছর আমাদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আজকে যাদের অবৈধ বলে বের করে দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে, তারা ছিলেন, তারা ভোট দিয়েছেন, সেই ভোটে সরকারগুলো নির্বাচিত হয়েছে, তাহলে প্রত্যেকটা সরকারই তো অসাংবিধানিক সরকার। একদমই। এবং এই মুহূর্তে কেন্দ্রে যারা বসে আছেন তারা তো নিজেরাই অসাংবিধানিক সরকার। তাদের এই স্পর্ধা হয় কোত্থেকে যে তারা এইভাবে গোটা বিষয়টাকে চালাবেন? তাদের তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে একটা পরিষ্কার, তাদের কথা অনুযায়ী একটা পরিষ্কার নির্বাচক মন্ডলী তৈরি করে আবার নতুন করে ভোটের মাধ্যমে কে ক্ষমতায় আসবে, তারা আসবেন কি অন্যরা আসবে, সে তখন দেখা যাবে। সেটা কি তারা করবেন? না, করবেন না। কারণ তারা চলেন কতগুলো খুব সহজ নীতিতে। নীতিটা হচ্ছে যাকে পারবে টাকা দিয়ে কিনে নাও, যাকে টাকা দিয়ে পারবে না তাকে ভয় দেখাও, যাকে ভয় দেখিয়েও পারবে না তাকে জেলে পুরে দাও। এবার সুপ্রিম কোর্টের প্রশ্নে আমি যদি আসি, তাহলে আমাদের সুপ্রিম কোর্টকে প্রশ্ন করা উচিত যে আপনাদের কাছে যখন এই বিষয়টা নিয়ে মামলা গেল, আপনারা মামলা যাওয়ার জন্য অপেক্ষা করলেন কেন? কারণ প্রথমত এর আগে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, কিন্তু স্পেশাল শব্দটা যুক্ত হয়নি। যখনই রিভিশন হয়েছে, ভোটারদের কাছে বিএলওরা গেছেন, তারা গিয়ে তথ্য নিয়েছেন, তারা ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত কিছু করেছেন, কিন্তু এই নথি দেখাতে হবে, ওই নথি দেখাতে হবে, তোমার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এই এত বড় কথাটা আমরা এই প্রথম এতগুলো নির্বাচনের পর শুনলাম। কেন? তখন কি সুপ্রিম কোর্টের টনক নড়ল না? যে এনআরসির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই ঘুরপথে আসছে। সুপ্রিম কোর্ট যদি কিছুই না বোঝেন বলে আমরা ধরে নিই, তাহলে তো তাদের সুপ্রিম কোর্ট হওয়ারই যোগ্যতা নেই, মানে অন্তত গণতন্ত্র তাই বলে। তাই বলে। আর যদি তারা বুঝে থাকেন যে হ্যাঁ এটা ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে, তাহলে তো সুমোটো তাদের মামলা করা উচিত ছিল, ডাকা উচিত ছিল সরকারকে, যে ডাকা উচিত ছিল নির্বাচন কমিশনকে, যে তুমি এই কাজটা করছো কিসের ভিত্তিতে। নির্বাচন কমিশন গতকাল সুপ্রিম কোর্টে বলেছে যে আমরা নাগরিকত্ব প্রমাণ আমাদের করার কাজ না, কিন্তু একজনও বেনাগরিককে আমরা ভোটার হতে দেবো না। আশ্চর্যজনক, মানে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যিনি মানে দ্বিবেদী, যিনি আর্গুমেন্ট করছিলেন, তিনি বলছেন যে নির্বাচন কমিশনের অধিকার আছে নাগরিকত্ব যাচাই করার, একদম স্পষ্ট স্টেটমেন্ট আছে। নাগরিকত্ব যাচাই করার অধিকার কেন আছে না, যারা নাগরিক নন তাদের ভোট দিতে দেওয়াটা অনুচিত কাজ, সেই কারণে নির্বাচন কমিশনের এই অধিকার আছে। এবং
তারপরে যারা বেনাগরিক হয়ে যাবেন বা বেনাগরিক বলে চিহ্নিত হ্যাঁ, হবেন, তাদের নিয়ে কি করা হবে সেটা কেন্দ্র সরকারের বিষয়, নির্বাচন কমিশনের আশ্চর্যজনক। বিষয়। অর্থাৎ ফরেনার্স ট্রাইব্যুনাল এর আগে অবধি এই বিষয়টা দেখভাল করত, তার পুরো ক্ষমতাটা নিয়ে নিল নির্বাচন কমিশন, যার কোনো আইন পাস হয়নি, কিছু হয়নি। আর ফরেনার্স ট্রাইব্যুনালের কাজটা নির্বাচন কমিশন নিয়ে নেওয়ার পরে ফরেনার্স ট্রাইব্যুনালের কাজ হয়ে কি দাঁড়াচ্ছে না, এর পরে যারা এই তালিকা থেকে বাদ পড়বেন তাদের নিয়ে কি করা হবে তা স্থির করা, যা খুশি তাই করা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এত ধৈর্য ধরে এই মামলাটা শুনছেন, প্রশ্ন না করে শুনছেন, যে প্রশ্নগুলো খুব পার্টিনেন্ট প্রশ্ন সেগুলো না করে শুনছেন। যেমন দ্বিবেদীই বলেছেন যে সস্তা গণতন্ত্রের মানে সব ভারতীয় নাগরিকত্ব খুব সস্তা, এটা সংবিধান সভা যখন সংবিধান তৈরি হচ্ছে হ্যাঁ, আমাদের হ্যাঁ, তখনও হ্যাঁ, বলা হ্যাঁ। হয়েছে, এটা দ্বিবেদী এই বলছেন। আশ্চর্য। আমি এর বিস্তারিত না গিয়ে এবার আমেরিকার ওই ব্যাপারটা আপনি যেটা এআই দিয়ে করার কথাটা বলছিলেন সেটা যদি একটু বলেন হ্যাঁ, সংক্ষেপে। তো আমেরিকাতে নানান পদ্ধতিতে এই কাজটা চলেছে, নানান পিরিয়ডে। একটা সময় যখন ব্যালটের মাধ্যমে ভোট হতো, আরো পুরনো সময়ের কথা বলছি, সেই সময় রিপাবলিকানরা করতো কি, কোথায় ভোট কেন্দ্র হবে, কৃষ্ণাঙ্গরা যাতে ভোট দিতে না পারে, কোথায় ভোট কেন্দ্র হবে সেই সম্পর্কে সরাসরি মিথ্যে খবরগুলো দিয়ে আসতো নানান জায়গায়। ফলে ভোটাররা সেখানে গিয়ে দেখতেন ভোট কেন্দ্রই নেই, তো ভোট দেওয়ারও কোনো প্রশ্ন নেই, বুথ জ্যাম ইত্যাদি প্রভৃতি এগুলো তো আছে, ছেড়েই দিই। যখন তার সাথে আমরা এটাও জানি যে ট্রাম্পের নির্বাচনের ক্ষেত্রে সরাসরি রাশিয়ার হস্তক্ষেপ হয়েছে এবং তার প্রমাণ আছে, হুইসেল ব্লোয়ার যিনি তাকে জেল খাটতে হয়েছে এর জন্য, এই সমস্ত বিষয় আমরা এখন জানি। এআই এর কাজটার ক্ষেত্রে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ঠিক এখানকার মডেলটা ওখান থেকেই সম্ভবত নেওয়া, যে আমি একটা চ্যালেঞ্জে অজস্র এরকম মানুষকে চ্যালেঞ্জ করতে পারি যে তুমি আচ্ছা। অবৈধ বলে, এবং সেটা ওই একটা ফরম্যাট রেডি করে রাখা আছে, নাম্বার ইনপুট করা আছে, এবার আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সেটা আপলোড হয়ে গেল। এবং এখানেও যদি লক্ষ্য করে দেখেন আমাদের আপলোড প্রক্রিয়াটাও কত জটিল করে রাখা হয়েছে আমাদের খুব ইলেকশন জটিল। কমিশনের সাইট। খুব ইন্টারেস্টিং, আপনার মোবাইলের সাথে আধারের লিঙ্ক থাকতে হবে। হ্যাঁ, আধার কিন্তু ইলেকশন কমিশন পাত্তাই দেয় না, সে তো প্রথমে আধারকে গুরুত্বই দিতে চায়নি, জাল হয় বলে ঠিক। গুরুত্ব দিতে চায়নি, কোর্ট বলার পর আধারকে সে নিল। আবার ইলেকশন কমিশন তার নিজের সাইটেই মোবাইলের সাথে যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি নথি আপলোড করতে পারবেন না, এই মানে ব্যবস্থা করে দেয়। গোটাটাই একটা অত্যন্ত প্ল্যান্ড অ্যান্ড ডিজাইন। আমি এই Absolutely. আলোচনার একটা অন্যদিকে আসি। ওয়েস্ট বেঙ্গলের এই যে হ্যারাসমেন্ট দেখছেন, এইটার শেষ পর্যন্ত কোথায় গিয়ে সংঘাতে দাঁড়াবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, বিজেপিও উল্টো দিক থেকে বলছে আমরা কেটে ছাড়বো নাম। তো এটা আপনার কি মনে হচ্ছে, এটার ফাইনালি কি দাঁড়াবে? মানে কয়েক 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ লোক আরো বাদ চলে যাবে, না আলটিমেটলি তাদের নাম থাকবে? আপনার কি অনুমান, যদি অনুমানটা মানে কি মনে হচ্ছে? আমার অনুমান হচ্ছে এই মুহূর্তে সংঘাত যত বাড়ানো যাবে, অর্থাৎ বিরোধীরা যত বেশি করে বিজেপিকে চ্যালেঞ্জ করবে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা কোর্ট ইত্যাদিতে নয়, একেবারে সরাসরি রাস্তায় নেমে অঞ্চলে অঞ্চলে যতক্ষণ না চ্যালেঞ্জ করবে ততক্ষণ এই বিপুল সংখ্যার নাম কাটা বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেসকেও বুঝতে হবে, সিপিএম কেও বুঝতে হবে যারা বিরোধী বলে, কংগ্রেসকেও বুঝতে হবে যারা নিজেদের বিরোধী, বিজেপি বিরোধী বলে দাবি করেছেন এতকাল বা করেন, তাদের একটা বিপুল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সময়। রাস্তায় উপস্থিতিটা সব থেকে বড়, কারণ বিজেপি নেতা কর্মী ইত্যাদি প্রভৃতি এরাই তো তথ্যগুলো সরবরাহ করছেন। তাহলে তাদের প্রশ্ন করতে হবে যে আপনারা এই তথ্যগুলো সরবরাহ করছেন কেন ভাই, আপনার সমস্যাটা কি? কোথা থেকে আপনারা এই যে লোক নিয়ে চলে আসছেন বাইরে থেকে, ফর্ম 6 এর মাধ্যমে নতুন লোক ভরবেন বলে লোক নিয়ে চলে আসছেন বাইরে থেকে, যেটা কিছুদিন আগে আহ, অবাঙালি কয়েকজনকে ধরা হয়েছিল বনগাঁর কাছাকাছি, তাদেরকে বাড়ি ভাড়া দিতে মানা করা হয়েছিল, মানে যারা অঞ্চলের লোক তারা মানা করেছিলেন। অর্থাৎ এই যে নতুন সংখ্যক ভোটারকে বাইরে থেকে এনে ঢুকিয়ে দিয়ে ডেমোগ্রাফি পাল্টে দেওয়ার চেষ্টা, এইসবগুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করতে হবে। সরাসরি মুখোমুখি প্রশ্ন করাটাই একমাত্র জায়গা যেখানে তাদের উপর চাপ তৈরি হবে। তাদের উপর চাপ তৈরি হলে পরে দেখুন সোজাসুজি এই মুহূর্তে তৃণমূল সরকারকে বিজেপি ফেলতে পারবে না, কারণ তার যা কনসিকুয়েন্স হবে তার ধারণা তাদের সামান্য হলেও আছে। এটা এমন নয়
যে কেজরিওয়ালের মতন জেলে ঢুকিয়ে দিলাম শুধু তাতেই হয়ে যাবে। সেই পদক্ষেপ যদি নেন, ওরা যদি এই যে ইডি দিয়ে রেড করেছেন ইত্যাদি প্রভৃতি করেছে, সেই পদক্ষেপ যদি ওরা নেন যে এরপরের ধাপে কমপ্লেন করেছি, এফআইআর করেছি, এরপরের ধাপে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করব, করে জেলে ভরে দেবো, এইটা যদি পদক্ষেপ নেন, পশ্চিমবঙ্গে আগুন লেগে যায়। এবং তৃণমূলের সেই সংগঠন আছে, সেই ক্যাপাসিটি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের বিপুল অংশের এখনো সেই আনুগত্য আছে। আচ্ছা, ফলে এটা এবার একটা আপনার আপনার কি চার্জ খুব ফোনের কমে গেছে? মানে মাঝে মাঝে ব্লিঙ্ক করছে, সেই জন্যই বলছি। না ঠিক আছে, আমার মনে হয় লাইটটার জন্য ব্লিঙ্ক করছে, আচ্ছা, চার্জ তো অনেকটাই আছে। ঠিক ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে সিপিএম এর এই ব্যাপারটা বুঝতে এত দেরি হলো কেন? আজকে তারা যে কথা বলছে 1-1.5 মাসের আগে, খুব সংক্ষেপে যদি বলতেন, তারপরে অ্যাকচুয়ালি কি লক্ষ্য ওটা নিয়ে আমরা একদম শেষের দিকে 4-5 মিনিট আলোচনা করব। হ্যাঁ, মানে যেটা খুব স্বাভাবিকভাবেই বহুকাল ধরে চলছে, সেটা হচ্ছে সিপিএম এর মাথায় কাজ করছে যেটা, যে পদ্ধতিতেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। এবার ওরা মূলত নিজেদের যে শিক্ষাগুলো, অর্থাৎ তথাকথিত মার্কসীয়, লেনিনিস্ট ইত্যাদি প্রভৃতি যা শিক্ষামালা রয়েছে, সেই শিক্ষাগুলো ভুলে যাচ্ছে। যে ক্ষমতা থেকে কাউকে সরাতে গেলে একটি বিকল্প সংগঠনের প্রয়োজন, বিকল্প আদর্শের প্রয়োজন। আদর্শের চর্চাটা কমিয়ে ফেলেছেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করার, খিল্লি করার মাধ্যমে কোনো সংগঠন গড়ে ওঠেনি, কোনোদিন গড়ে উঠবেও না। না, কিন্তু তৃণমূলের দুর্নীতি, সেটা তো একটা বড় পরিমাণে এত লোক জেলে গেছে, মন্ত্রীরা জেলে গেছে, সেইটা কি, সেইটাতে ভোট কিন্তু আসছে না। সেটাতে ভোট আসতো তখন যদি 34 বছর এর আগে বামেরা শাসন না করতে। তারা যখন শাসন করেছেন, যেভাবে শাসন করেছেন, এখনো মানুষের স্মৃতি থেকে সবটা মুছে যায়নি। যেহেতু যায়নি, সেই কারণে কিন্তু তাদের প্রতিও সন্দেহ আছে, বিশেষ করে শেষ পর্যায়ে দাঁড়িয়ে যখন সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের অবস্থান তৈরি হয়, সেই সময়টার জন্য কিন্তু এখনো বহু মানুষ তাদের উপর অত্যন্ত ক্ষুব্ধ। তারা যদি সেই জায়গাগুলোকে নিয়ে নিজেদের প্রশ্ন করতেন, তাহলে তাদের পক্ষে সহজ হতো অন্তত সংগঠনের কিছুটা হলেও পুনরুদ্ধার করা। এখনো এমন নেতা বা এমন কর্মীর অভাব নেই যারা খুব ডেডিকেটেডলি কাজ করবেন না। নানান ফ্রন্টে, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে, কৃষক ফ্রন্ট থেকে শুরু করে ঠিক নানান ঠিক ফ্রন্টে কাজ ঠিক। করার সেই মানুষ আছেন, কিন্তু কিন্তু তাদের গোটাটাই যদি ওই রকম একটা মানে আগে রাম পরে বাম জাতীয় একটা ফ্যালাসি তৈরি করার তত্ত্ব নিয়ে তারা খেলতে শুরু করে, সে তো নিজের নাক কাটা ছাড়া আর কিছু হবে না। এতদিন আমরা কি দেখলাম? ত্রিপুরায় তাদের হাত থেকে রাজ্য চলে গেল, বিজেপি নিয়ে নিল। ত্রিপুরায় বামেদের ওই রকম একটা সঙ্গীন অবস্থা করে ছেড়ে দিয়েছে, যা খুশি তাই করছে। এখানে পশ্চিমবঙ্গে বামেরা এর বিজেপির বিরুদ্ধে যদি একটি কথা বলেন, 100টা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন। ঠিক, তার ফলে যেটা একদম হচ্ছে, প্রধান বিরোধী দলের জায়গাটাও তারা দখল করতে পারলেন না এই সময়ের মধ্যে। ঠিক। অথচ বিজেপির কিন্তু সেই অর্থে সংগঠনও নেই, না কিছু নেই নেই, এখানে। তারপরেও তারা প্রধান বিরোধী হয়ে বসে আছে। শুধু প্রথম টার্গেট একদম আমি শেষ, একের পর হ্যাঁ, একদম শেষের দিকে চলে এসেছি। হুম, সেটা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে আলটিমেটলি এই যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এবং সার্বজনীন ভোটাধিকার, এই ব্যাপারটা থেকে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে 20 কোটি হোক, 15 কোটি হোক, 5 কোটি হোক, তার মধ্যে দলিত, মুসলিম, আদিবাসী বাদ করে ভারতের এই 2029-এ ভোটের আগে ডিলিমিটেশন অলরেডি, সেন্সাস হবে, ডিলিমিটেশন হবে, সবাই বুঝতে পারছে। তার মানে তাদের জেতার জন্য 2029-এর জন্য একটা ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া কি, এটা আপনার কি মনে হয় এই গোটা একদম ব্যাপারটা? কেন? একদম আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। যে তারা চাইছেন তাদের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী, যদি একটু আগে আপনি উত্তরপ্রদেশের কথা বলছিলেন, আমার তখনই মনে হচ্ছিল যে একবার বলা উচিত। বহু ক্ষেত্রেই বিজেপির নিজের মধ্যে এবং সংঘের মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে মোদির থেকে অনেক বেশি হিন্দুত্ববাদী যোগী। ঠিক। ফলে মোদির বিকল্প হচ্ছেন যোগী। এই লড়াইটা ওদের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার এই যে 2 কোটি 2.5 কোটির ওপর নাম বাদ দেওয়ার যে জায়গাটা, সেটা খুব নিরীহ জায়গা নাও হতে পারে। সেটা এমনও হতে পারে যে যোগীর খানিক ডানা ছেটে দেখিয়ে দেওয়া হলে যে দেখো ক্ষমতা কার হাতে। আবার যোগী পাল্টা দেখাবার জন্য পঞ্চায়েতের ভোটে কিন্তু ওই পুরনো তালিকা দিয়েই নির্বাচন করাচ্ছে। অর্থাৎ ওদের মধ্যে লড়াইটাও কিন্তু চলছে। এরপর রইল বিরোধী রাজ্যগুলো। সেই বিরোধী রাজ্যগুলোর যদি আসন কমিয়ে দেওয়া যায়, লোকসভায় যে তারা যে সদস্য পাঠাতে পারেন
রাজ্যসভায় যে সদস্য পাঠাতে পারেন সেই আসন যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে বিজেপি যদি অন্য সর্বত্রও হারে, গোবলয়ের কিছু রাজ্যে জিতলে পরেই তারা সেই সংখ্যক আসন পেয়ে যাবে যেখানে তাদের জোট সরকার আবার গড়তে পারে। কারণ তারা হারছে বা হারার মতন অবস্থায় আছে, এটা কিন্তু তারা খুব পরিষ্কার জানে, জানে বলেই এত মরিয়া হয়ে গেছে। যদি জানতো জনগণের আস্থা তাদের প্রতি আছে, তাহলে এই রকম ভাবে যা খুশি তাই করতো না। এটা একদম মরিয়া হওয়ার লক্ষণ। এবার তার সাথে যদি 16টা রাজ্য তারা নিয়ে নিতে পারে, তারা তো গোটা সংবিধানকে পাল্টে ফেলতে পারে, ঠিক। যেটা আটকে আছে এখন। পশ্চিমবঙ্গই হোক বা আরেকটা রাজ্যই হোক, তারা যদি নিয়ে নেয় এবং হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, যদি 14টা হয়ে গেছে, 16টা, দুটো রাজ্য দরকার। আর দুটো রাজ্য পেলে পরেই হয়ে যাবে, হয়ে গেলেই তারা মুসলিনী রাস্তায় আবার ফিরে যাবেন। অর্থাৎ ওই আসেবো আইনের পর মুসলিনী ঠিক যে কাজটা করেছিলেন, যে এক দলেরই নির্বাচন হবে, ফ্যাসিস্ট গ্র্যান্ড কাউন্সিল ঠিক করবে কারা কারা দাঁড়াবে নির্বাচনে, তাদের নাম পাঠিয়ে দেওয়া হবে, আপনি শুধু হ্যাঁ বা না বলতে পারেন। ফলে সরাসরি ফ্যাসিজমকে, গণতান্ত্রিক ফ্যাসিজম এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে যেটা তারা যেটা পুতিন থেকে এদোয়ার্ড সবাই আমরা দেখতে পাচ্ছি, নেতানিয়াহু, পুতিন, মানে নিও ফ্যাসিজম যেটাকে বলা হচ্ছে। নিও ফ্যাসিজম। কিন্তু এবং এই এটা কি সাধারণ মানুষ তো বুঝতে পারছেন না, তারা তো ভাবছেন যে পুজো করছে মোদি, একটা রড়া আছে, হিন্দু মুসলিম, কিন্তু মূল লক্ষ্যটা কেন সাধারণ মানুষের কাছে বোঝানো যাচ্ছে না? আপনি যদি 2 মিনিটের মধ্যে সংক্ষেপে বলুন, এটা কি আমার পলিটিক্যাল পার্টিগুলোর ব্যর্থতা, না সাধারণ মানুষ এই জায়গায় বোঝার উপায় নেই, নাকি আমরা এখন এই একটা ভ্রমের মধ্যে আছি যে না, যা হচ্ছে একরকম হচ্ছে, চলছে তো দেশটা? এইটা ইন্টারেস্টিং প্রশ্ন। সেটা হচ্ছে, প্রথমত এটা পলিটিক্যাল পার্টিদের ব্যর্থতা। কারণ কোনো দেশেই কোনো সময় সাধারণ মানুষ সব বোঝেন এমন দাবি করার কোনো কারণ নেই। তারা সব বোঝেন না, কোনোদিনও বুঝতেন না, এখনো বোঝেন। তাহলে যারা অন্তত কিছুটা বুঝছেন, আমি বলছি না কেউই সব বুঝছে, কিছুটা বুঝছেন, তাদের কাজ ছিল এদের কাছে পৌঁছানো, গোটা জিনিসটা ব্যাখ্যা করা। অর্থাৎ তোমার সকালের যে খাবারটা, সেই খাবারটা কেন পৌঁছচ্ছে না, তার সাথে গোটা দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি, বিশ্বের রাজনীতির কি সম্পর্ক, সেটাকে ব্যাখ্যা করা তাদের পাশে বসে থেকে। অর্থাৎ পেশাদার বিপ্লবীদের প্রয়োজন ছিল, পেশাদার রাজনীতিবিদদের প্রয়োজন ছিল। মানে আগের আমলে পেশাদার বিপ্লবী বলা হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পেশাদার রাজনীতিবিদদের প্রয়োজন ছিল এই কাজটা করার, সেই কাজটা তারা করলেন না। এবার জনমত তৈরি করার ক্ষেত্রে যে গোটা মাধ্যমগুলোকে ব্যবহার করছে ফ্যাসিস্টরা, এই নিও ফ্যাসিস্টরা বিজেপিদের মতন, তারা সেই জায়গায় অনেক বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারছে। ইউটিউব ভিডিওতে, গানে, সিনেমাতে একই কথা তারা প্রচার করে চলেছে। এবার মানুষের ভেতরে আমাদের পার্টিশনের সময় বা তারও আগে থেকে যে ক্ষোভগুলো ছিল, ধর্মগত, দাঙ্গা ইত্যাদি পরিস্থিতির জন্য, সেগুলোর উত্তরও কখনো আমাদের রাজনৈতিক দলগুলো পরিষ্কার করে দেয়নি, দিতে চেষ্টাও করেনি। এই সবগুলো অ্যাকিমুলেটেড হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে, যখন সাধারণ মানুষ বলতে আমরা যাদের কথা বলছি, তাদের কাছে এখনো কেউ নেই গুলো সত্যি করে পৌঁছে। মানে সোজা কথা গেলে পরে, আমি যদি তার কাছে না পৌঁছই, তিনি কোনোদিন জাগবেন না। তিনি যতদিন না জাগবেন, ততদিন বাদবাকি লড়াইটা রাস্তায় হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। সময় আমাদের খুব কম। প্রয়োজন হচ্ছে সংগঠন তৈরি করা, এবং অবশ্যই সেই নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বের বিকাশের প্রয়োজন যারা এইগুলোকে স্পষ্টভাবে বুঝতে পারছেন, এর উল্টো দিকের পদ্ধতিগুলো তৈরি করতে পারছে। সেইটা একটা যতক্ষণ শেষ না প্রশ্ন, হচ্ছে। 1 মিনিট সময় আছে, একটা শেষ প্রশ্ন। আমরা 40 মিনিট হয়ে গেছি। রাহুল গান্ধী যা করছেন, ওনার মধ্যে কি আপনি কোনো পজিটিভ সম্ভাবনা দেখছেন সংবিধান বাঁচানোর লড়াই বলে? রাহুল গান্ধীর কাজগুলো অত্যন্ত পজিটিভ, কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রধান ব্যর্থতা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র নেতা কেন্দ্রিক একটা রাজনীতি হয়ে দাঁড়াচ্ছে। নেতা কেন্দ্রিক রাজনীতি দিয়ে এই কাজটা হবে না। যে রাজনীতিটা লাগবে সেই রাজনীতিটা হচ্ছে সংগঠন ভিত্তিক। নেতা সামনে থাকতেই পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু মূল সংগঠন তৈরি করতে হবে। অর্থাৎ রাহুল গান্ধী যদি নেতৃত্বও থাকেন, তাহলেও তার নিজের দলের সংগঠনকে আগে বাঁচাতে হবে। সেগুলোই তো সাইনবোর্ডে বসে আছে। তাদের নতুন করে অক্সিজেন দিতে হবে, রাস্তায় নামাতে হবে, এবং অন্যান্য দলগুলো যাদের সাথে জোট করছে, তাদের সাথে এখানে জোট করব, ওখানে মারামারি করব, এইসব বালখিল্যতা বন্ধ করতে হবে। কারণ পরিষ্কার বুঝতে হবে আমার শত্রু কি। একদম। তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
এই দীর্ঘ আলোচনায় থাকার জন্য দর্শকদের অনুরোধ করব, আপনারা যারা এই পুরো আলোচনাটা দেখলেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। আবার আপনাকে সঙ্গে পাবো আশা করি। শুদ্ধ ভালো থাকুন, দর্শকদের সবাইকে ভালো থাকতে বলি।